তরুমর্মে তাহার সুর বাজিতেছে, প্রকৃতিতে তাহার নিঃশ্বাস, কানের কাছে শব্দ ফেলিয়াছে, সমস্ত বসন্ত পুষ্পকুঞ্জ যেন আমার কাছে সমর্পণ করিয়া দিয়াছে। ঠিক এক পদক্ষেপ ফেলার অপেক্ষা তাহা অনন্ত অসীম হইয়া উঠিল। হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। বাংলা সম্ভারের আরো একটি ক্লাসে আপনাদের আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ অংশের অপরিচিতা গল্পটি নিয়ে আলোচনা করব। অপরিচিতা গল্পটা বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথের বিশাল একটি সংযোজন, যে গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর মানে রোমান্টিকতার ধাঁজে সমাজের চরম এবং অমোঘ বাস্তবতা তুলে ধরেছেন তৎকালীন ভারতীয় হিন্দু সমাজের বা ভারতীয় সমাজে গেড়ে বসা পণ প্রথার বিরুদ্ধে। তো আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠের আলোচনায় আমরা ইতিপূর্বে আরো ক্লাসগুলো নিয়েছি, যেখানে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ক্লাসই। যেমন এর আগের ক্লাসটা ছিল আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার, খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার ব্যাখ্যা করা আছে ক্লাসটা, চাইলে আপনারা আই কার্ড থেকে ক্লাসটি দেখে নিতে পারেন। তো আমাদের আজকের ক্লাসে প্রবেশ করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, বাংলা সম্ভারে যারা প্রথমবার এসেছেন বা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি বাজিয়ে বেল আইকনটি বাজিয়ে দেখুন, যাতে বাংলা সম্ভারের প্রতিটা ক্লাস সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো কোথাও যাব না, এখনই শুরু করব অপরিচিতার আলোচনা। অপরিচিতার আলোচনার শুরুতে আমরা অপরিচিতার স্রষ্টা সম্পর্কে একটু জানবো। তিনি আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা এই জায়গাটা যদি একটু দেখি, দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুরটা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটা আমাদের পাঠ্য বইয়ে গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। অপরিচিতা গল্পটি আমাদের পাঠ্য বইয়ে কোথায় থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে আমাদের পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে। অপরিচিতা গল্পটি লেখা হয়েছিল কার্তিক সংখ্যা 1321 বঙ্গাব্দে। 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যা মাসে লেখা হয়েছিল এবং এইটা প্রকাশিত হয়েছিল সবুজ পত্র পত্রিকায়। সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর এই সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। আমাদের অনেকবার আসছে এই প্রশ্নটা, চৌধুরী, অনেকবার এই প্রশ্নটা এসেছে যে অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং অপরিচিতা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল? সবুজ পত্র কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়েছিল সবুজ পত্র পত্রিকায় অপরিচিতাটি। এখন এই অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের পাঠ্য বইয়ে কিন্তু সংকলিত হয়েছে আবার গল্পগুচ্ছ থেকে। আমাদের পাঠ্য বইয়ে সংকলিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে। এখন এই রবীন্দ্রনাথ সম্পর্কে বিস্তর আলোচনা করার জায়গা রয়েছে। তারপরেও আমাদের যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের যতটুকু দরকার পড়বে ততটুকুই আয়োজন করব, যতটুকুর প্রয়োজন হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1941 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন কত? 1941 খ্রিস্টাব্দে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ইংরেজি সনের চাইতে আমাদের বাংলা সনটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবং রবীন্দ্রনাথ যেহেতু বাংলা সাহিত্যের মেইন স্ট্রিম লেখক, রবীন্দ্রনাথ, নজরুল এরা, তো আমাদের এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের লেখক মানে আমাদের প্রশ্নকর্তারা বারবার বায়াস হয় এই মেইন স্ট্রিম লেখকদের ওপর থেকে প্রশ্ন করতে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্মসালটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তো আপনাদের আমি একটি টেকনিকের মধ্য দিয়ে ইংরেজি থেকে বাংলা জন্মসাল বের করার পদ্ধতি শিখিয়ে দিই, একটু এদিকে ভালোভাবে লক্ষ্য করবেন। ইংরেজি জন্মসাল থেকে 593 বাদ দিবেন। কত দিবেন? 593 বিয়োগ করলে বিয়োগ করলে কি হবে? বাংলা সন পাওয়া যাবে। যেমন আমরা সেই দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি জন্মসাল কত? ইংরেজি জন্মসাল 1861 খ্রিস্টাব্দ। 1861 খ্রিস্টাব্দ। এখন এই যে 1861 খ্রিস্টাব্দ থেকে যদি আমরা 593 বাদ দিই তাহলে কি দাঁড়াবে দেখেন তো? 593 বাদ দিলে এই এখানে বাদ দিলে কত হচ্ছে? আমাদের 11-র মধ্যে 3 বাদ দিলে থাকে কত? থাকে
8, আর এখানে হচ্ছে 16-র মধ্যে 9 বাদ দিলে থাকে কত, এখানে 1 আসলে কত হয় 10, তাহলে 16-র মধ্যে কত হয় 6, তারপরে এখানে আসে কত, মানে আমাদের বাদ দিলে আর কি যেটা দাঁড়ায় সেটা আমি মানে একদমই যে হিসাব করে যাচ্ছি ছোটবেলার মতো। তো দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্মসালটা 1268 বঙ্গাব্দ, 1268 বঙ্গাব্দ। তেমনি ভাবে আমরা ইংরেজি জন্মসালটাও বের করতে পারবো। তো জন্মসাল বের করার বাংলা ইংরেজি সাল থেকে বাংলা সন বের করার নিয়ম কি, 593 বাদ দিতে হবে, 593 বাদ দিলে আমরা বাংলা সনটা পেয়ে যাব। এখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ওইটাই দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 7ই মে 1861 খ্রিস্টাব্দে, 7ই মে 1861 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছে 7ই অগাস্ট, 7ই অগাস্ট মৃত্যুবরণ করেছে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছে। তার বাংলায় জন্ম এবং মৃত্যু সনটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের 3 নম্বর বাড়ি, মানে কলকাতার জোড়াসাঁকোর 3 নম্বর বাড়িটা ছিল ঠাকুর পরিবারের। তো এই 3 নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। মজার ব্যাপার, রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতামাতার কিন্তু 14তম সন্তান। তার পিতামাতার কততম সন্তান ছিল জানেন, 14তম সন্তান ছিলেন। তার ভাই, তার বোন, এরা কিন্তু সবাই বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। তার ভাই ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, উপমহাদেশের বিখ্যাত চিত্রশিল্পীকর। তার বোন ছিলেন হচ্ছে কি যে প্রথম মহিলা উপন্যাসিক। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর তার দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, আর তার বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম ছিল সারদা দেবী, মায়ের নাম সারদা দেবী। এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আর যেগুলো দেখবো সেটা হচ্ছে কি যে পিতামহী, তার মানে আমাদের যদি দাদি বলি বা ঠাকুমা বলি যাদের, তার নাম ছিল দিগম্বরী দেবী। তার নাম কি, দিগম্বরী দেবী। আর স্ত্রীর নাম ছিল ভাবতারিণী দেবী। ভাবতারিণী দেবীর রবীন্দ্রনাথ ঠাকুর নাম পরিবর্তন করে পরবর্তীতে নাম রাখেন মৃণালিনী দেবী, মৃণালিনী দেবী। ভাবতারিণী দেবীর নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুর কি নাম রাখেন, মৃণালিনী দেবী নাম রাখেন। এখন এই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যেটা যে দুইটার রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি ছিলেন বিশ্বকবি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি ছিলেন, বিশ্বকবি। এই বিশ্বকবি উপাধিটা রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাত্মা গান্ধী দিয়েছিলেন। কে দিয়েছিলেন বিশ্বকবি উপাধিটা, মহাত্মা গান্ধী। বিশ্বকবি উপাধিটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে মহাত্মা গান্ধী। আর মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদকে গান্ধীজি উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা উপাধিটা দিয়েছিলেন কি, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। আর তার ধারাবাহিকতাই বা তার বিপরীতে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দিয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হচ্ছে তার ছদ্মনাম। ভাই তার ছদ্মনাম কি আমরা দেখছি এখানে, তার ছদ্মনাম দেখছি যে ভানু সিংহ। তার ছদ্মনাম কি, ভানু সিংহ। তাহলে এখন আমাদের অনেক সময় প্রশ্ন হয় ভানু সিংহর পদাবলী কার লেখা। তাহলে ভানু সিংহ যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হয় তাহলে ভানু সিংহ ঠাকুরের পদাবলী কার লেখা হবে, রবীন্দ্রনাথের লেখাই হবে। এখন রবীন্দ্রনাথের আরো একটা তথ্য নিয়ে আমরা কনফিউজিং হয়ে যাই, এবং আমাদের অনেক শিক্ষকেরাও আছে যারা এই বিষয়টা আমাদের অ্যাভয়েড করে বা এক ধরনের তাদের জানলেও হয়তো অন্য ধরনভাবে শিখায়। মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান, গীতাঞ্জলি গ্রন্থ অনুবাদ করার জন্য। গীতাঞ্জলি গ্রন্থ অনুবাদ করার জন্য 1913 সালে নোবেল পুরস্কারটা পান। রবীন্দ্রনাথ 1913 সালে গীতাঞ্জলি গ্রন্থটি অনুবাদ করার জন্য নোবেল পুরস্কার পান। মানে মূল কনসেপ্টটা আমি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা তিনি 1910-12 সালের দিকে লেখেন। 10-12 সালের দিকে কেন, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের প্রত্যেকটা কবিতা এবং একটু আধ্যাত্মিক, যেমন ঐশ্বরের সাথে মানুষাত্মার সম্পর্ক সাধন বা অনুভব করার যে বিষয়, এই বিষয়গুলো নিয়ে লিখেছিলেন। কারণ তার ঠিক 4-5 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকজন কিছু প্রিয়জন মারা যায়। তার ছেলে মারা যায়, তার স্ত্রী মারা যায়। এই মারা যাওয়ার পরে কি হয়, মেয়ে মারা
যায়। তো এই মারা যাওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর অবসাদে ভুগতে থাকে। এই অবসাদে ভুগতে থাকা পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি 1910 সালের দিকে লিখেছিলেন। পরবর্তীতে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা এবং এছাড়াও আরো তার 4-5টা কাব্যগ্রন্থ থেকে কবিতা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটি ইংরেজিতে কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতা নিয়ে ইংরেজি অনুবাদ গ্রন্থ লেখেন। যে অনুবাদ গ্রন্থটার নাম কিন্তু ভাই এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, তার অনুবাদ গ্রন্থটার নাম গীতাঞ্জলি সং অফারেন্স। গীতাঞ্জলি সংস অফারেন্স। তো এই গীতাঞ্জলি সং অফারিংস এর হচ্ছে কি যে জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কি পান, নোবেল পুরস্কার পান। তার মানে আমরা বলতে পারি গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার কিন্তু পায় না রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ করে নোবেল পুরস্কার পান। আর গীতাঞ্জলি গীতাঞ্জলি সহ আরো কিছু কবিতার অনুবাদ গ্রন্থটার নাম ছিল গীতাঞ্জলি সং অফারেন্স। এশিয়াদের মধ্যে প্রথম নোবেল বিজয়ী কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এশিয়ার কবিদের মধ্যে প্রথম নোবেল বিজয়ী ছিলেন। তার নাইট উপাধি নিয়ে একটু কিছু কথা আছে। তার নাইট উপাধি কি 1915 সালে ব্রিটিশ সরকার, ব্রিটিশ রানীদের থেকে এই উপাধিটা দেওয়া হয়, ব্রিটিশ রাজ পরিবার থেকে নাইট উপাধি দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে 1915 সালে। এই নাইট উপাধি 1915 সালে রবীন্দ্রনাথ ঠাকুর পাওয়ার পরে 1919 সালে ভারতের জালিওয়ানাওয়ালাবাগ হত্যাকাণ্ডের ফলে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন, এই নাইট উপাধিটা বর্জন করেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কারগুলোর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার দেওয়া হয়, জগতারিণী স্বর্ণপদক দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল কনসেপ্ট, আমরা যেটা বোঝার চেষ্টা করলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমাদের জন্য মানে সাহিত্যকর্মগুলো থেকে আমাদের বারবার প্রশ্ন হয়, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে এটা। তার সাহিত্যকর্মগুলোর মধ্যে আমরা প্রথম যে সাহিত্যকর্মটা দেখছি সেটা হচ্ছে চিত্রনাট্য। চিত্রনাট্যের টনিক, আমরা টনিক শব্দটা টেকনিক শব্দের সংক্ষিপ্ত রূপ হিসাবে ব্যবহার করছি। বাংলা সম্ভারের টনিক, যেটাকে মানে যেটা দিয়ে আপনার সমস্ত সাহিত্যের এই রোগ সেরে যাবে ইনশাল্লাহ। তো শীত গ্রীষ্ম বর্ষা টনিক এই ভরসা। তো চিত্রনাট্যের টনিকটা কি? চিত্রাঙ্গদা তার বান্ধবী চণ্ডালিকাকে বলিল, তোর বোন শ্যামা যেন মালিনীর সাথে কথা বলা বিসর্জন দেয়। তাহলে কি বললো? চিত্রাঙ্গদা তার বান্ধবী চণ্ডালিকাকে বলিল, তোর বোন শ্যামা যেন কার সাথে কথা বলা বিসর্জন দেয়? মালিনীর সাথে কথা বলা বিসর্জন দেয়। এই যে চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, মালিনী, শ্যামা, বিসর্জন, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কি? রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু নাটক, রবীন্দ্রনাথ ঠাকুরের যদি শুধু নাটকগুলো যদি আমরা দেখি, রাজা চিরকুমারের সভা বিসর্জনের ডাক দিয়ে ঘরের মধ্যে তাসের দেশের চিঠি প্রদান করে। রাজা কি করছে? চিরকুমারের সভা বিসর্জন দিছে, বিসর্জন দিয়ে সে হচ্ছে কি বিসর্জনের জন্য ডাক দিছে যে চিরকুমাররা থাকতে পারবে না, তোমাদের কি করতে হবে? বিবাহ টিবাহ করতে হবে। তো বিসর্জনের ডাক দিয়ে ঘরের মধ্যে তাসের দেশের চিঠি প্রদান করে। এই চিরকুমার তাসের দেশে ছিল চিরকুমারের সভা, তার কারণে এই চিরকুমারের সভা বিসর্জনের ডাক দিয়ে চিঠি পাঠানো হয়েছে কোথায়? তাসের দেশে চিঠি প্রদান করেছে। তাই কালের যাত্রায় প্রচলিত মুক্তধারার অচলায়তন ভেঙে সবাই আপন গৃহে প্রবেশ করে। তার মানে সভা তো ভেঙে গেছে চিরকুমারের, সবাই নিজ নিজ গৃহে প্রবেশ করছে। তাই কালের যাত্রায় প্রচলিত মুক্তধারার অচলায়তন হয়ে পড়লে সবাই আপন গৃহে প্রবেশ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি রাজা, চিরকুমারের সভা বিসর্জন, তারপরে ডাকঘর, তাসের দেশ, কালের যাত্রা, মুক্তধারা, অচলায়তন, গৃহে প্রবেশ, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এগুলো কি? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এখন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, আমাদের অনেকে বলে রবীন্দ্রনাথ ঠাকুর 14টা 13টা উপন্যাস লিখেছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক উপন্যাসের সাহিত্য সমালোচকরা যেটার ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে তার 12টি সার্থক উপন্যাস। আমরা মনে রাখতে পারি কিভাবে? মাগো সেজ বউরা দোচার চোখে নৌকা ডুবির খেলা করে, মাগো সেজ বউরা দোচার ঘরে চতুর চোখে নৌকা ডুবির খেলা করে। মাতে আমরা মনে রাখবো মালঞ্চ, মনে রাখবো কি? মালঞ্চ, গতে গোরা, সেতে শেষের কবিতা, যতে যোগাযোগ, ও তারপরে হচ্ছে বউতে বউ ঠাকুরানীর হাট, রাতে রাজশ্রী, দুইতে দুই বোন, চারতে চার অধ্যায়, ঘরেতে ঘরে বাইরে, চতুর্থে চতুরঙ্গ, চোখেতে চোখের বালি, নৌকা ডুবিতে নৌকা ডুবি। এখন এইগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের
মানে উপন্যাস, এবং এই 12টা উপন্যাস আমরা মনে রাখবো এই টেকনিকের মধ্য দিয়ে। কিন্তু বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় যখন রবীন্দ্রনাথ হয়, উপন্যাসের ঘটনাক্রম থেকে প্রশ্ন হয়। তার মানে আমরা এখানে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের মানে কবিত্বময় এবং মাধুর্যতা ফুটে ওঠে তার মালঞ্চ ও উপন্যাসে। তারপরে গোড়া একটি রাজনৈতিক উপন্যাস, রোমান্টিক প্রণয়োপাখ্যান এবং চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথের উপন্যাস। কিন্তু শেষের কবিতা যোগাযোগ সামাজিক উপন্যাস। বৌঠাকুরানীর হাট প্রথম প্রকাশিত ঐতিহাসিক সার্থক উপন্যাস। প্রথম প্রকাশিত বাংলা সাহিত্যের ঐতিহাসিক সার্থক উপন্যাস কে? বৌঠাকুরানীর হাট। রাতে রাজশ্রী, এটা একটা ঐতিহাসিক উপন্যাস। দুই বোন সামাজিক উপন্যাস। তারপরে 4 অধ্যায় হচ্ছে রাজনৈতিক উপন্যাস। ঘরে বাইরে স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত উপন্যাস। আর চতুরঙ্গ সাধু এবং সাধুরীতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ উপন্যাস হচ্ছে চতুরঙ্গ। চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে কি? চোখের বালি। নৌকাডুবি হচ্ছে সামাজিক উপন্যাস। সামাজিক কি উপন্যাস। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, তিনি তার জীবন দশায় 61টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। কিন্তু যে কাব্যগ্রন্থ থেকে আমাদের বারবার প্রশ্ন আসে, যেগুলো থেকে দেখা যায় পরীক্ষাগুলোতে, এসএসসি বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষা সহ বিসিএস এ যেসব কাব্যগ্রন্থ থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, যেসব কাব্য সাহিত্য থেকে, সেগুলো আমরা একটা গল্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এই যেটা হচ্ছে কি, বিচিত্রাময় মহুয়ার জন্মদিনে চিত্রা কল্পনা মানসিক খনিকা সোনার তরী বেয়ে বলাকা হলে বনফুল সিনেমাতে বনফুল ছবি দেখতে গেল। সেখানে সন্ধ্যা সঙ্গীত এবং প্রভাত সঙ্গীতের সেই সিনেমা হলের সিনেমায় সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীতের কণিকা ভেঙে গীতালির কোল জুড়ে আসে নবজাতক সেজুতি পূর্ণ পত্রকূটে করিও কোমল ও শেষ লেখা তাকে উৎসর্গ করলে। পরিশেষে চৈতালি কণিকা খেয়া পুরবী সঞ্চিতাকে কোনো প্রশ্ন না করেই সানাই বাজাতে বাজাতে শ্যামলী হলে ভানুসিংহ ঠাকুরের ছবি দেখতে গেল। এখন এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যগ্রন্থের আমাদের হলুদ এবং আন্ডারলাইন করা যে শব্দগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, সেইগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ। আরো একটি সহজভাবে আপনি মনে রাখতে পারেন, মেয়েদের নাম দিয়ে যত কাব্যগ্রন্থ আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেগুলো কি? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কি? কাব্যগ্রন্থ। তো আমাদের এই যে অপরিচিতা গল্পটি আমাদের যেখান থেকে নেওয়া, কোথায় থেকে নেওয়া? অপরিচিতা গল্পটি ভালো করে মনে রাখবেন, প্রথম প্রকাশিত হয় এই প্রমোদ চৌধুরী সম্পাদিত। কার সম্পাদিত? প্রমোদ চৌধুরী সম্পাদিত ও মাসিক সবুজ পত্র পত্রিকায়। কি পত্রিকায়? মাসিক সবুজ পত্র পত্রিকায়। সবুজ পত্র পত্রিকাটা কি ছিল? মাসিক পত্রিকা ছিল। মাসিক সবুজ পত্র পত্রিকায় তার অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় 1361 কি বঙ্গাব্দে? 1321 বঙ্গাব্দে। 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় প্রকাশিত হয়। এখন দেখেন, এইটি প্রথম গ্রন্থভুক্ত করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সপ্তক। কোথায় অন্তর্ভুক্ত করা হয়? এটি প্রথমে গল্প সপ্তকে অন্তর্ভুক্ত করা হয়, পরবর্তীতে এইটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোথায়? গল্পগুচ্ছতে অন্তর্ভুক্ত করা হয়েছে, 3য় খণ্ড গল্পগুচ্ছের। আর এই গল্পগুচ্ছ থেকেই আমাদের পাঠ্য বইয়ে নেওয়া হয়েছে অপরিচিতা গল্পটি। তো আমাদের এখানে কয়েকটি তথ্য পেয়েছি এবং গুরুত্বপূর্ণ, এবং এসএসসি বোর্ড পরীক্ষায় এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা গেছে। যেমন প্রথম প্রকাশিত হয় সবুজ পত্র পত্রিকার এই যে উচ্ছেদ ছিল এমন। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। কোন সংখ্যায় প্রকাশিত হয়? কার্তিক সংখ্যায়। কত বঙ্গাব্দে? 1321 বঙ্গাব্দে প্রকাশিত হয়। আর এটি প্রথমে রবীন্দ্রনাথের গল্প সপ্তক গ্রন্থে অন্তর্ভুক্ত ছিল। গল্প সপ্তক গ্রন্থে কি ছিল? অন্তর্ভুক্ত ছিল। পরে এটি 1927 সালে গল্পগুচ্ছের 3য় খণ্ডে অন্তর্ভুক্ত হয়, এবং এটা এখনো গল্পগুচ্ছের 3য় খণ্ডে অন্তর্ভুক্ত রয়েছে। এবং এই গল্পগুচ্ছ থেকেই আমাদের পাঠ্য বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কি হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের এই অপরিচিতা গল্পটি
আমাদের গ্রন্থভুক্ত করা হয়েছে। এই অপরিচিতা গল্প পড়তে গেলে অপরিচিতা গল্পের প্রেক্ষাপট পড়া উচিত আমাদের। প্রেক্ষাপট পড়তে গেলে বা অপরিচিতা গল্পের সামারাইজ করে বোঝানোর চেষ্টা করব, তারপরে আমরা পরের ক্লাসে লাইন টু লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখন দেখেন অপরিচিতা গল্পের মূল কনসেপ্টটা আমরা একটু যদি দেখে আসি। এখানে আমরা অপরিচিত শব্দটা আমরা পেয়েছি। এই অপরিচিত শব্দটার ক্ষেত্রে আমরা এখানে যদি একটু দেখি, তাহলে এই অপরিচিত শব্দটা কি, মূল শব্দটা হচ্ছে চিত। মূল শব্দ কি? চিত। এই মূল শব্দ চিত। চিত শব্দ সংস্কৃত শব্দ, যার অর্থ জানা শোনা। যার অর্থ কি? জানা শোনা। তাহলে আমরা যদি এখানে লিখি চিত শব্দের অর্থ কি, চিত শব্দের অর্থ যদি লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি কি, চিত শব্দের অর্থ হচ্ছে জানা শোনা। জানা শোনা। এই চিত শব্দের আগে একটি উপসর্গ বসেছে। চিত শব্দের আগে একটি উপসর্গ বসেছে। উপসর্গটা হচ্ছে কি? পরি। উপসর্গটা হচ্ছে পরি। উপসর্গটা বসেছে। এখন পরি উপসর্গ শব্দটা হয়ে গেছে কি? পরিচিত। শব্দটা হয়ে গেছে পরিচিত। তাহলে এই পরিচিত শব্দের অর্থটা কি? পরিচিত শব্দের অর্থটা এখন দাঁড়ায় কি? ভালোভাবে জানা শোনা। পরিচিত শব্দের অর্থটা কি দাঁড়ায়? ভালোভাবে জানা শোনা। অপরিচিত শব্দের অর্থ ভালোভাবে জানা শোনা। এই পরিচিত শব্দের আগে আরো একটি উপসর্গ বসিয়েছে লেখক আমাদের, সেটা উপসর্গটা কি? অ। এই অ উপসর্গটা যুক্ত হয়ে শব্দটা হয়ে গেছে কি? অপরিচিত। শব্দটা হয়ে গেছে কি? অপরিচিত। তাহলে অপরিচিত মানে কি? জানা শোনা কিন্তু ভালোভাবে না। অপরিচিত শব্দের অর্থ কি? জানা শোনা কিন্তু কি না? ভালোভাবে না। আর এইটা যখন মানে স্ত্রীবাচক বোঝায় তখন তার সাথে আ প্রত্যয় যুক্ত হয়, হয়ে কি হয়ে যায়? অপরিচিতা। অপরিচিতা। তাহলে এই অপরিচিত শব্দটার অর্থটাই কি? জানা শোনা কিন্তু সেই মেয়েকে বা স্ত্রীকে বা মহিলাকে মানে ভালোভাবে জানাশোনা না। তো অপরিচিতার কনসেপ্টটা যদি আমরা দেখি তাহলে আমরা ওইটাই দেখতে পাবো যে অপরিচিতা গল্পে অনুপম কল্যাণীকে জানতে গিয়েছিল, বা কল্যাণীকে অনুপম জানে, চেনে, সবই বুঝে, কিন্তু ভালোভাবে না। অনুপম কি? ভালোভাবে জানা চেনা শোনা হয় না এই কল্যাণীর সাথে। এখন মূল কথা হচ্ছে অনুপম কল্যাণীকে জানতে গিয়েছিল না কিনতে গিয়েছিল, সেই বিষয়টা আমরা এখানে দেখব। তো গল্পের কনসেপ্টটা আমি এখানে মানে গল্প স্বল্পের চরিত্রে চিত্রায়নের মধ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। গল্পের প্রধান যে চরিত্রটা দেখি সেই চরিত্রটা হচ্ছে কি? অনুপম। এই অনুপম কি? সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা এক নায়ক। এবং গল্পটা কি হয়েছে? গল্পটা অনুপমের জবানিতেই বর্ণিত হয়েছে। গল্পটা কি হয়েছে? ওই অনুপমের জবানিতেই বর্ণিত হয়েছে। আর তার কারণে যেহেতু মেন ক্যারেক্টার তার নিজের গল্পই বলেছে, তার কারণে অপরিচিত গল্পটি উত্তম পুরুষের জবানিতে, উত্তম পুরুষের জবানিতে, উত্তম পুরুষের জবানিতে, উত্তম পুরুষের জবানিতে অপরিচিত গল্পটি কি হয়েছে? অপরিচিত গল্পটি রচিত হয়েছে এবং অনুপম নিজের জবানিতেই গল্পটি বলেছে। তাই বলা যায় সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা এক নায়কের অকপট কথামালা। অকপট কি? কথামালা বা ব্যক্তিত্বহীন একজন ব্যক্তির কথা বলা হয়েছে। তো অনুপমের চরিত্র থেকে আমরা যেগুলো পাই সেটা হচ্ছে তিনি ছিলেন ব্যক্তিত্বহীন, পরোপকারী, পরনির্ভরশীলতার প্রতীক, তারপর পুরুষ শাসিত গুণের অভাব ছিল তার, আর মাতৃর আজ্ঞার বাইরে না হওয়া। এখন আমরা যদি গল্পের দিক থেকে ব্যাখ্যা করতে যাই, ব্যক্তিত্বহীন, যখন জিজ্ঞেস করা হলো যে তোমার মামা বলছে গয়নাগুলো খুলে নিয়ে আসতে, এখন তোমার মত কি? তোমার মত কি? অনুপম তখন নীরব ভাবে দাঁড়িয়ে থাকে এবং এই জায়গাতেই অনুপম তার ব্যক্তিত্বহীনতার চরম পরিচয় দেয়। এবং পরনির্ভরশীলতা মানে যে সে নিজে থেকে কোনো উদ্যোগ, কোনো কাজ করতে পারে না, কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না, এইটার কারণেই তাকে বলা হচ্ছে পরনির্ভরশীলতার প্রতীক। এবং পুরুষ সূচিত গুণের অভাব, সে যে একজন পুরুষ, তার যে পুরুষের গুণ থাকা উচিত, যে গুণ যখন কল্যাণীর সাথে যখন এই যে গাড়িতে চড়ে স্টেশন থেকে নেমে, তখন গাড়ি থেকে তাকে নামতে বলা হয়, সে দ্রুত কি করতে থাকে? নিচে নেমে আসতে থাকে। কিন্তু তার যে পুরুষ সূচিত গুণ না থাকার কারণেই তার এই ঘটনাটা
মানে এখানে তার হচ্ছে কি যে মানে ভয় পাওয়া মানুষকে এই বিষয়টা এখানে ফুটে ওঠে, মাতৃ আজ্ঞার বাইরে না যাওয়া। সে কখনো মায়ের কথা এবং মামার কথার বাইরে যায় না, তাই তাকে বলা হচ্ছে কি মাতৃ আজ্ঞার বাইরে না যাওয়ার বিষয়টা এখানে লেখক বলেছে। তারপরে এই অনুপমের একমাত্র ভাগ্য দেবতাকে অনুপমের মামা, অনুপমের কে মামা। এই মামা ছিলেন আত্মমর্যাদাহীন, তার সব সময় টাকা পয়সা চাই, সে সব জায়গায় জিততে চায়। এর কারণে অনুপমের মামাকে বলছে আত্মমর্যাদাহীন চরিত্রকে আমাদের অনুপমের মামা। তারপর ছোট মনের মানুষ ছিল, তার কি সে ছিল ছোট মনের মানুষ। সে চিন্তা করছে যে মেয়ের বাপ তার মেয়েকে গহনা দিবে, সেই গহনা কি দিতে পারে, ভেজাল দিতে পারে বা সেই গহনা দিয়ে ঠকাইতে পারে। এর চাইতে হীন বা ছোট মন মানসিকতার ব্যক্তি কি সমাজে পাওয়া যায়? তাই তাকে তার আরেকটা বিষয় কি ছোট মানসিকতার পরিচয়। তারপরে অশোভন আচরণ, তার আচরণের মধ্যে কি ছিল, মানে সৌজন্যতা ছিল না। যখন হচ্ছে শম্ভুনাথ সেন অনুপমকে আশীর্বাদ করিতে আসে তখন তার বিরুদ্ধে সৌজন্যতা দেখায় নাই, তাকে সম্মান জানায় নাই, তাই অশোভন আচরণ। আর যৌতুক লোভী এবং অর্থ লোভী ছিল, কারণ যখন অনুপমের বিয়ের কথা হয় তখন তিনি বলেছেন যে নিচু ঘরের মেয়ে চাই কিন্তু অর্থ দিতে কার্পণ্য করবে না, এমন ঘরের মেয়েইতে চাই। তাই হচ্ছে এই অনুপমের মামা। আর এই গল্পের হচ্ছে কি যে যে যাকে আশ্রিত করে মোট গল্পটি সাজিত বা যে যার উপরে সব গল্পের মূল কথা মর্ম বাণী মোরাল অফ দ্য স্টোরি প্রতিষ্ঠিত হয়েছে, তাই তিনি আমাদের গল্পের নায়িকা চরিত্র কল্যাণী। এই কল্যাণী থেকে আমাদের একটা প্রশ্নের অ্যান্সার আমাদের বারবার আসে কিন্তু আমরা ভুল করি এবং উলটপালট করে ফেলি। তার গতি ছিল কি, তার গতি ছিল সহজ, তার গতি ছিল সহজ, দীপ্তি ছিল নির্মল, রুচিশীল ও মার্জিত ছিল। কল্যাণী কেমন ছিল? তার গতি ছিল সহজ, দীপ্তি ছিল নির্মল, আর রুচি তার রুচি বোধ কেমন ছিল, রুচিশীল এবং মার্জিত ছিল। প্রতিবাদী নারী চরিত্র, এখানে কি করছে, সামাজিক গেড়ে বসা যৌতুক প্রথা এবং পণপ্রথার বিরুদ্ধে রবীন্দ্রনাথের প্রতিবাদী নারী চরিত্র হিসাবে দাঁড় করিয়েছেন কাকে, কল্যাণীকে। উচ্চ শিক্ষিত, সাহসী এবং আধুনিক চিন্তা চেতনার বান নারী চরিত্র এখানে। সে কি শিক্ষিত এবং সে শিক্ষাদানের ব্রতই গ্রহণ করেছে, সাহসী, কারণ সেই সময়ে লগ্নভ্রষ্ট মেয়ের তো কখনো বিয়েই হতো না, কিন্তু সে আজীবন বিবাহ না করিবার যে পণ করিয়া বসিয়াছে তাহাই তাহার সাহসিকতার পরিচয় বহন করে। এবং আধুনিক চিন্তা চেতনার ছিল যে আধুনিক ভারতবর্ষে সবার শিক্ষা প্রয়োজন, মেয়েদের শিক্ষাও প্রয়োজন এবং নারী শিক্ষার জন্য জীবন উৎসর্গ করা, বিষয়টা আমরা বললামই এখন। তারপরে ব্যক্তিত্ববোধ এবং মর্যাদা সম্পন্ন নারী, তার ব্যক্তিত্ববোধ ছিল এবং মর্যাদা সম্পন্ন থাকার কারণে পরবর্তী সে অনুপমের সাথে আর বিবাহ করিতে রাজি হয় নাই। পরবর্তী যে চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি, দ্য রয়্যাল শম্ভুনাথ সেন। এই গল্পের একমাত্র সুপ্রিম এবং রয়্যাল ক্যারেক্টারকে শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেনকে রবীন্দ্রনাথ ঠাকুর দেখবেন যখন যেখানে উপস্থাপন করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শম্ভুনাথ সেনকে উপস্থাপন করার জায়গাতে দেখবেন ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে বলছে, মানে তার বয়স 40-এর এপারে কি ওপারে, চুলগুলো কাঁচা, গোপে পাক ধরিয়াছে, সবার মধ্যে থাকলে তার দিকেই সর্বপ্রথম দৃষ্টি যায়, মানে ড্যাশিং ড্যাশিং একটা ভাব। তিনি এই শম্ভুনাথ সেন, তার মধ্যে আমরা পাই মানবিকতা, তার মধ্যে কি পাই, মানবিকতা পাই। সে মানুষের চিকিৎসা দানের কাজ করে, সেটা একটা মানবিক কাজ। তার চাইতেও বড় বিষয় হচ্ছে সে তার যে মানে কন্যার বিবাহতে সে যে তাকে যে তার মামা অপদস্থ করে বা প্রাপ্য সম্মানটা না দেওয়ার পরেও সে কি করেছে, সে কোনো মানে মানে অবজেকশন করে না এই বিষয়টা। তারপর দৃঢ়চেতা, সে ছিল ঠান্ডা, সে ছিল কি শান্ত কিন্তু সাহসী। এই শান্ত এবং সাহসী এবং দৃঢ়চেতা, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে যারা আমার কন্যাকে আমি নিজে গয়না দিয়ে ঠকাইতে পারি এরকম হীন মানসিকতার চিন্তা করে তাহাদের সাথে আমি আমার কন্যার বিবাহ দেব না। এই যে দৃঢ় চিন্তা চেতনার যে একটা প্রতীক, সে তিনি এই গল্পে হয়ে উঠেছেন কি আমাদের শম্ভুনাথ সেন। এবং আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি আমাদের শম্ভুনাথ সেন, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি। এখন দেখেন এই যে আমাদের হচ্ছে গল্প স্বল্পের মধ্য দিয়ে আমরা পুরোপুরি মানে চারিত্রিক সাতকহনের কনসেপ্টটা দিয়ে আমরা গল্পের মূল সামারি বা কনসেপ্টটাই আমরা বুঝেছি। তারপরে আমরা চরিত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। গল্পের অনুপম, তার বয়স ছিল 27, বিবাহের সময় তার বয়স ছিল কত, 23 বছর। বাবা ছিলেন উকিল, মা গরিব ঘরের মেয়ে, পড়াশোনা তার শেষ, আর তাকে তুলনা করা হয়েছে মাকাল ফল
ফল শিমুল ফুল আর গজাননের ছোট ভাই কার্তিকের সাথে, গজাননের ছোট ভাই কার্তিকের সাথে তুলনা করা হয়েছে। মাকাল ফল শিমুল ফুল গজাননের ছোট ভাই কার্তিকের সাথে দেখেন এই যে সে অপরিচিতার পানে চেয়ে আছে, তোমার পরিচয় শেষ হইল না কনসেপ্টের মধ্য দিয়ে। তো দেখেন এই গল্পের মধ্যে এখানে আমাদের অনুপম আর যে অনুপমের যে বিষয়টা আমাদের এখানে এই অনুপমের মামার যে বিষয়টা আমরা দেখতে পাই, তিনি ছিলেন বছর ছয়েকের বড়, অনুপমের চাইতে বেশি বড় না, বছর ছয়েকের বড়, অর্থলোভী, ছোট মনের মানুষ আর ঈশ্বরের প্রতিনিধি। সে কি ছিলেন? অনুপমের জীবনে ঈশ্বরের প্রতিনিধি ছিলেন। এবং ফল্গু নদীর সাথে তাকে তুলনা করা হয়েছে অন্তঃসলিলা নদী, যে নদীর হচ্ছে কি যে মানে উপরে বালি পড়ে আছে, যে নদীর থেকে একটু পানিও কি করতে পারে না মানুষ ব্যবহার করতে পারে না বা সংগ্রহ করতে পারে না। তেমনি অনুপমের মামাকে ছাড়া অনুপমের সংসারের এক গন্ডুষ রসও কি করতে পারে না, আস্বাদন করতে পারে না। তাই তাকে ফল্গু নদীর সাথে তুলনা করা হয়েছে। ফল্গু নদীকে বলা হয় অন্তঃসলিলা নদী, ভারতের গয়ার কাশিতে অবস্থিত নদীটি। পরবর্তীতে আমরা দেখতে পাই শম্ভুনাথ সেন, তার বয়স আমরা দেখেছি 40-এর মতো, পেশায় তিনি ছিলেন কি ডাক্তার। আর তার বলিষ্ঠ দেহ দূর থেকে দেখে মানে চেনা যায়, তার দেহ ছিল কেমন বলিষ্ঠ, সে আগে দূর থেকে দেখলেই কি করা যায়, চেনা যায়। এখন সে কানপুরে থাকে। কোথায় থাকে এখন? কানপুরে থাকে। আর সে হচ্ছে কি যে শান্ত কিন্তু সাহসী, আমরা যেটা দেখলাম সে শান্ত কিন্তু কি সাহসী, সে শান্ত কিন্তু সাহসী দেখলাম। এবং আমরা গল্পে যে চরিত্রটা দেখতে পাচ্ছি সেটা কল্যাণী। আমি দেখেন এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে তার নিজের মতো করে, যেমন অনুপমকে তার মামা অর্থলোভী আমি দেখানোর চেষ্টা করেছি, এখানে ডাক্তার পেশা দেখাইছি। এবং কল্যাণীর চরিত্রটা দেখেন, তাকে সামাজিক বিভিন্ন নিয়ম নীতি, সমাজপতিরা, তার বাবা বা অনুপম এবং তার মামা এবং তাদের পণ, যে সমাজের যৌতুক প্রথা যেন আষ্টে পিষ্টে ধরে একটি নারীকে সামাজিক মর্যাদা থেকে শেষ করে দিতে চাইতো। তৎকালীন সময়ে ভারতের এই সমাজের কঠিন অমুক বাস্তবতায় রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন কল্যাণী চরিত্রের মধ্য দিয়ে। উচ্চশিক্ষিত সাহসী আধুনিক, বিয়ের সময় তার বয়স 15, কিন্তু ওই যে পরবর্তীতে তার বয়স কত লাগে 17 কি 19-এর মতো, 17 থেকে 18 মতো লাগের কথা বলে, 15 থেকে 17 বয়সের কথা বলে না, কিন্তু তার বয়স হওয়ার কথা ছিল কিন্তু 19 বছর। তার বয়সটা অ্যাকচুয়ালি ওই ট্রেনে বা এই গাড়ির কামরায় 19 বছরই, কিন্তু তার অনেকে দেখা যায় বেশি বয়স মনে হলেও বেশি মনে হয় না। তো তেমনি এই কল্যাণীর বয়সটাও ঠিক এইরকম ভাবেই লেখক ওখানে বুঝিয়েছেন। লেখকের এটা ইচ্ছাকৃত ভুল না, এটা সাহিত্যিক রূপকতা বা সাহিত্যিক অলঙ্কার দিকভাবে বোঝানোর চেষ্টা করেছেন। রুচিশীল ও মার্জিত ছিলেন, নারী শিক্ষার জন্য তার জীবন কি করেছিলেন, উৎসর্গ করেছেন। এছাড়াও আমরা আরো যে চরিত্রগুলো দেখব সেটা হচ্ছে এখানে একটু যদি লক্ষ্য করি, অনুপমের বন্ধু ছিলেন হরিশ। অনুপমের বন্ধু কে ছিলেন? হরিশ। এই হরিশ কানপুরে চাকরি করতেন। কানপুর কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত। কানপুর কোথায়? রাজস্থানে অবস্থিত। আসর জমাইতে ওস্তাদ ছিলেন, অদ্বিতীয় ছিলেন কে? হরিশ। এবং হরিশকে পাইলে তার মামা ছাড়িতেই চাইতেন না। তারপরে বিনু দাদা, আমরা বিনু দাদাকে দেখতে পাবো অনুপমের পিস্তত ভাইয়ের চরিত্রে। পিস্তত ভাইকে বিনু দাদা, তার ভাষা ছিল আট এবং কল্যাণীকে তিনি আশীর্বাদ করিতে গিয়েছিলেন। কল্যাণীকে আশীর্বাদ করিয়া দেখিয়া আসিয়া তিনি বলিয়াছিলেন সে মানে খাঁটি সোনা বটে। খাঁটি সোনা মানে কি আপনাদের ভাষায় কি? আগুন। আগুন। তো দেখেন এইটাই এখানে বলছে। তারপরে দেখেন উকিল বন্ধু, তার বন্ধুর নাম কি? আর এই যে বিয়ের দিন, বিয়ের অনুষ্ঠানটা কার বাড়িতে হয়েছিল? কলকাতার উকিল ওর বাড়িতে হয়েছিল। শম্ভুনাথ বাবুর বন্ধু ছিলেন উকিল, কলকাতায় তার বাড়িতেই কল্যাণীর বিয়ের আয়োজনটি হয়েছিল। তো এই যে আমাদের এই চরিত্রগুলোর মধ্য দিয়ে আমাদের গল্পের সারবস্তু বা গল্পের কনসেপ্ট আমাদের কি লেখক বোঝাতে চেষ্টা করেছেন। তো আমরা যে বিষয়টা দেখলাম আজকের প্রথম অপরিচিতার প্রথম ক্লাসে বা অপরিচিতার আজকের যে অংশটুকু আমি পড়িয়েছি, মূল কনসেপ্টটা আপনি এখান থেকেই পেয়ে যেতে পারেন, এখান থেকেই আপনি পেয়ে যেতে পারেন। এবং এটাই তারপরেও আমরা অপরিচিতা গল্পের সেকেন্ড যে ক্লাসটা আমরা নিয়েছি, যেই ক্লাসের লিঙ্কটা আপনারা ডেসক্রিপশনে
পেয়ে যাবেন। এই ডেসক্রিপশন থেকে সেই লিঙ্কটা থেকে আপনারা ক্লাসটা করবেন। সেখানে আমরা লাইন টু লাইন ব্যাখ্যা করার চেষ্টা করেছি, বিভিন্ন উক্তি এবং বিভিন্ন শাব্দিক অর্থ বিশ্লেষণ করার চেষ্টা করেছি, যাতে আপনাদের কাছে গল্পটি আরও সহজ সরল এবং সাবলীল হয়ে ওঠে, যেখানে আমরা এমসিকিউ এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়েও আলোচনা করেছি। সবাইকে বাংলা সম্ভারের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আমাদের বাংলা সম্ভারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ব্যাকরণ এবং সাহিত্যের ক্লাসগুলো আপলোড করা আছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।